বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর ভেতরে ২০০৮ থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে, যারা হাসিনা এবং ভারতের ঘনিষ্ঠ। এদের ফলে যে কোনো সময় রাষ্ট্রের নিরাপত্তা বড় ধরনের হুমকির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমান এনএসআই এর যুগ্ম পরিচালক হিসেবে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন হাসিনার মামাতো ভাই শেখ শাফিনুল হক লাবু। এমন অসংখ্য বড় বড় পদ রয়েছে যেখানে এখনও বহাল তবিয়তে রয়েছেন হাসিনার ঘনিষ্ঠরা। কোথায় কোথায় হাসিনার ঘনিষ্ঠরা এখনও বহাল তবিয়তে রয়েছেন তাদের নিয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। মূল ভিডিও শুরুর পূর্বে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার। নাম্বার ১, হাসিনার মামাতো ভাই বহাল তবিয়তে। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাধর মামাতো ভাই শেখ শাফিনুল হক লাবু জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর যুগ্ম পরিচালক হিসেবে সিলেটে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। সিলেট বিভাগে রয়ের নেটওয়ার্কে যুক্ত থেকে তিনি কাজ করছেন এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও বিভিন্ন বাহিনীর পলাতক কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা ও তথ্য আদান প্রদান করছেন। সূত্র জানায় ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট তৎকালীন এনএসআই ডিজি মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোর্শেদ তাকে নিরাপদ কর্মস্থল হিসেবে গোপনে সিলেটে বদলি করেন। সেই থেকে তিনি সিলেট বিভাগের দায়িত্বে আছেন। তাকে আড়াল করে রাখার জন্যই সেফ জোন হিসেবে দ্রুত সেখানে বদলি করা হয় বলে জানা গেছে। শেখ শাফিনুল হক লাবু ২০১২ সালে এনএসআই এ সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে প্রভাব খাটিয়ে তার চাকরি হয়। ২০১৯ সালে তাকে উপপরিচালক এবং ২০২৪ সালের ডামি নির্বাচনে বিশেষ কৃতিত্বের পুরস্কার হিসেবে যুগ্ম পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তিনি কলকাতা মিশনে দ্বিতীয় সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। শেখ পরিবারের সদস্য এই কর্মকর্তার বিষয়ে এনএসআই এ কোনো উচ্চ বাচ্য নেই এবং কোনো ধরনের তদন্তের তৎপরতা লক্ষ্য করা যায়নি। তিনি সম্ভবত বাংলাদেশে অবস্থানরত শেখ পরিবারের একমাত্র সদস্য, যিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরও বহাল তবিয়তে ও দাপটের সঙ্গে এনএসআই এর মতো রাষ্ট্রীয় স্পর্শকাতর প্রতিষ্ঠানে কর্মরত। আওয়ামী লীগ সরকারের সময় এই কর্মকর্তার কাছে মহাপরিচালক সহ সরকারের অনেক দপ্তরের শীর্ষ কর্মকর্তারা অনেকটা অসহায় ছিলেন বলে অভিযোগ রয়েছে। নাম্বার ২, হাসিনার বোনজামাই বহাল তবিয়তে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনার বোনজামাই। পিনাকি ভট্টাচার্যের ভাষায় বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতাকারী র এর এজেন্ট ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধানের পদ থেকে অপসারণ করা জরুরি। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ওয়াকারকে সরিয়ে দেওয়ার কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। অভিযোগ আছে ওয়াকারের কারণে হাসিনা সেফ এক্সিট পায়। এখানেই শেষ নয়, হাসিনা পলায়নের পর তার এমপি মন্ত্রীদের নিজ হাতে নিরাপত্তা দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তিনি। এ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আসে কয়েক মাস আগে। অভিযোগ ওঠে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে কাজ করছেন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসকে সামনে রেখে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। বিষয়টিকে তিনি রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছেন। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দলটিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠে আসছে। তাদের পুনর্বাসন প্রসঙ্গেও হুঁশিয়ারি দিয়ে আসছে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রনেতা ও অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন পক্ষ। আন্দোলনকারী ছাত্রদের চাপের মুখে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে গত অক্টোবরে নিষিদ্ধও করা হয়, কিন্তু ওয়াকার নিজে লীগকে পুনর্বাসনে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। নাম্বার ৩, রাষ্ট্রপতি বহাল তবিয়তে। হাসিনার অত্যন্ত আস্থাভাজন হওয়ায় রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান চুপ্পু। হাসিনার বিদায় হলেও এখনও বহাল তবিয়তে আছেন রাষ্ট্রপতি। যেহেতু বাংলাদেশে রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নেই, তাই চুপ্পু রাষ্ট্রপতি হিসাবে বহাল তবিয়তে থাকলেও খুব একটা সমস্যা হবার কথা ছিল না। কিন্তু চুপ্পু বিভিন্ন উদ্ভট কথাবার্তা বলে অভ্যন্তরীণ দাঙ্গা বাঁধানোর পায়তারা করে যাচ্ছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে বক্তব্য দেন তা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভেতরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়। চুপ্পু বলেন তিনি হাসিনার পদত্যাগপত্র পাননি। যদিও হাসিনাকে উৎখাত করা হয়েছে, একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে পদত্যাগের কোনো ভূমিকা নেই। তারপরেও আজাইরা বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করেন তিনি।
এরপরে দেশব্যাপী চুপ্পুকে সরিয়ে দেওয়ার আন্দোলন হয়, কিন্তু বিএনপির কারণে তিনি এখনও টিকে আছেন। গত বছরের ঘটনা, বৈষম্য বিরোধী ছাত্রদের দিক থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ওঠার পর বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। দেখা করার পর তাদের পক্ষে নজরুল ইসলাম খান বৈঠক সম্পর্কে সাংবাদিকদের বলেন, দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় সেজন্য খেয়াল রাখতে বলেছি। আমরা কোনো সাংবিধানিক সংকট চাই না, এজন্য আমরা রাষ্ট্রপতির পদত্যাগ চাই না। নাম্বার 4, 39 ম্যাজিস্ট্রেট বহাল তবিয়তে। কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত বছরের জুলাইয়ে রাস্তায় নেমে আসে কোটি কোটি ছাত্র জনতা। কোটা আন্দোলন রূপ নেয় স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় প্রায় 2 সহস্রাধিক ছাত্র জনতা। এই ছাত্র জনতার ওপর গুলির নির্দেশ দিতে নিয়োগ দেওয়া হয় 39 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই ম্যাজিস্ট্রেটদের নির্দেশেই মূলত গুলি চালানো হয় নিরীহ ছাত্র জনতার ওপর। এই ঘটনায় শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনও বহাল তবিয়তে রয়েছেন তার আস্থাভাজন এই ম্যাজিস্ট্রেটরা। তাদের মধ্যে অনেকে এখন ভোল পাল্টে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার একান্ত সচিবসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বহাল রয়েছেন। নাম্বার 5, বহাল তবিয়তে হাসিনা অনুগত বিচারপতিরা। কোটা সংস্কার এবং পরবর্তীতে আওয়ামী লীগ উৎখাত আন্দোলন দমনে হাসিনার পক্ষ নিয়ে নিঃশব্দে খেলছিল অনুগত বিচার বিভাগ। 24শে জুলাই উত্তাল অগ্নিগর্ভে একের পর এক খড়ির যোগান দিচ্ছিলেন হাসিনার ভ্রাতুষ্পুত্র বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নেতা শেখ ফজলে নূর তাপস। এ প্রক্রিয়ায় আইন অঙ্গনে সম্মুখ যোদ্ধা ছিলেন হাসিনার অনুগত অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। সাথে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সাবেক সভাপতি মমতাজ উদ্দিন ফকির। অন্যদিকে হাসিনার নির্দেশিত গোলাম হয়ে বেঞ্চে বসে খেলছিলেন আওয়ামী বিচারপতিরা। হাসিনার পরিকল্পনা ছিল অন্য সব আন্দোলনের মতোই ডান্ডা মেরে ঠান্ডা করার। পরবর্তীতে খুচরা চাতুর্যের আশ্রয় নিয়ে দায়িত্বের জোয়ালটি তুলে দেন উচ্চ আদালতের ঘাড়ে, কারণ উচ্চ আদালতও যে তারই অনুগত। কোটা সংস্কার প্রশ্নে 2018 সালেও হাসিনা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে উচ্চ আদালতকে দিয়ে ললিপপ ধরিয়ে দেন। বিস্ময়করভাবে শপথে বহাল রয়েছেন উচ্চ আদালতে হাসিনার আমলে নিয়োগ পাওয়া অনেক দলদাস বিচারপতি। তাদের অনেককে দ্বৈত বেঞ্চ দেওয়া হয়েছে, কয়েকজনকে দেওয়া হয়েছে একক বেঞ্চ। হাসিনার শাসনামলে নিয়োগ পাওয়া বিচারপতিদের মধ্যে বেঞ্চে এখনও বিচার কার্যক্রম পরিচালনা করছেন শেখ আব্দুল আওয়াল, রেজাউল হাসান, বিশ্বজিৎ দেবনাথ, আব্দুর রফ সহ আরও অনেকেই। নাম্বার 6, NSI হাসিনার আখড়া। পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজি নাহারিন চৌধুরী 2022 সালে লিখিত পরীক্ষায় ফেল করা সত্ত্বেও তাকে NSI এর সহকারী পরিচালক পদে চাকুরিতে নেওয়া হয়। একই বছর তার স্বামী রুবাইয়াত ইমাম শোভনকেও সহকারী পরিচালক পদে চাকরি দেওয়া হয়। এ দুজনকেই স্ট্র্যাটেজিক শাখায় প্রদান করা হয়। তার আরেক ভাতিজি তাহসিনা নাহলিন খানকে 2022 সালে NSI-তে চাকরি দেওয়া হয়। 2020 সালে NSI নিয়োগ পরীক্ষায় পলাতক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবের ভাতিজি ফারিয়া জামান মিশিতা মুজিবের গাড়িতে করে এসে বিকেলের পরীক্ষা সকালে দিয়ে চাকরি পান। মিশিতার স্বামী আসিফ ইবনে রশিদকেও একই বছর একই পদে চাকরি দেওয়া হয়। রশিদ ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশনে কর্মরত ছিলেন। এমন শত শত হাসিনা ঘনিষ্ঠ কর্মকর্তারা এখনও বহাল তবিয়তে রয়েছেন। জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি সেটি কিন্তু এখনও তার লক্ষ্যে অধিষ্ঠিত হতে পারেনি। ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনও মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন সহ সব সেক্টরে বহাল তবিয়তে রয়েছেন। তারা সবসময় চক্রান্ত করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান এদেরকে যেন অতি সত্বর সরিয়ে দেওয়া হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।